স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। গুড মর্নিং। মর্নিং। প্রত্যুত্তর দিল ফারহান। তারপর ড্রয়িং রুমে সোফায় আড়ষ্ট হয়ে বসে পড়ল। ফারহানের শরীর ক্লান্ত, অবসন্ন, কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে। আফরা আন্দাজ করে নিল হয়তো বাহিরে গিয়েছিল সে। মিসেস নাবিলা আফরাকে বলল, এ কি আফরা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? নাস্তা করতে এসো। জি আসছি। বলেই ডাইনিং টেবিলে বসলো আফরা। ফাহিম মিস্টার ইফাজ ড্রয়িং রুমে বসে আছে ফারহানের সাথে। আফরা মিসেস নাবিলাকে পরখ করে নিল একবার। ভদ্রমহিলা কিচেনে কাজ করতে ব্যস্ত। এখনই উত্তম সুযোগ ফারহান সম্পর্কে ইলাকে প্রশ্ন করার। না হলে মিসেস নাবিলা বরাবরের মতোই সূক্ষ্ম চালে এড়িয়ে যাবেন ফারহানকে। আফরা ফিসফিসিয়ে সামনে বসা ইলাকে ডাক দিয়ে বলল, এই না। ফারহান তো কখনোই এখানে আসে না, আজ তাহলে এখানে এসছে যে? ইলাও একবার দেখে নিল ওর মাকে, তারপর ফিসফিসিয়ে বলল, আসলে এটি স্টেটটা ফাহিম ভাইয়ের কাছ থেকে কিনে নিতে চাইছে আমার মা, যদিও ফারহান ভাই সাপ মানা করে দিয়েছে। আমার মনে হয় এই বিষয় নিয়ে কথা হচ্ছে, তবে কি কথা হচ্ছে তা আমি জানি না আপু। আফরা ছোট্ট করে ওহ বলে আবারও খাবারে মনোনিবেশ করলো। ইলাও এই প্রসঙ্গে কথা বাড়ালো না আর। ফারহান সোফায় মেরুদণ্ড সোজা করে বসে অপেক্ষা করছে মিস্টার ইফাজ আর ফাহিমের কথাবার্তা শোনার জন্য। দুজনেই কথা শুরু করতে গিয়ে আটকে যাচ্ছে বারবার। ফারহান একটা উষ্ণ শ্বাস ছাড়ল। হাতঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে মিহি স্বরে বলল, অনেকক্ষণ তো হয়ে গেল চাচু, আমি এখানে এসেছি। কি বলতে চাও বলো। মিস্টার ইফাজ অগোচরে ছোটজোড়া চেপে ভাবলেন কিছুক্ষণ, তারপর প্রত্যুত্তরে বললেন, আমি বারবার তোমায় বিরক্ত করতে চাচ্ছি না ফারহান, তবুও করতে আমি দায়বদ্ধ। কেন জানো? তোমার চাচির জন্য। ফারহান মৌন রইল এবার। ওর চাচি ওরফে মিসেস নাবিলা যে ফারহানের কাছে ঠিক কী চায় ফারহান তা ভালো মতোই জানে। ফারহানকে এতটা ভাবুক হতে দেখে ফাহিম এবার বলল, মাকে আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি ফারহান, কিন্তু মা আমার কথা মোটেও শুনছে না। সে যে করে হোক তোমার থেকে টি স্টেটটি কিনে নিতে চাই। ফারহান তার ছেলের হাসি হাসল, গম্ভীর কণ্ঠে বলল, তোমরা কি মনে করো চাচি কেন আমার থেকে এই টি এস্টেটটি কিনে নিতে চায় তা আমি বুঝি না? শ্রীমঙ্গলে এরকম অজস্র টি এস্টেট আছে, শুধু তাই নয়, ইন্ডিয়ার বর্ডার ঘেঁষে এই টি এস্টেট বলে এখানকার সিকিউরিটি যেমন কম তেমনই এর চাহিদা অনেক বেশি। তাহলে এত টি এস্টেট থাকতে চাচি এটাই কেন চাচ্ছে? আসলে দাদু যে সম্পত্তিটা আমার নামে করে দিয়েছে এইটা ওনার ভালো লাগছে না। ফারহান থেমে গেল এবার। মিস্টার ইফাজ নিশ্চুপ। ফাহিম আগ বাড়িয়ে বলল, আরে এমন কিছু না ফারহান, আসলে তুমি এই জায়গাগুলো থেকে যা প্রফিট পাও সবই তো পার্টি আর এখানকার মানুষদের জন্য বিলে দাও। এটাই মার পছন্দ না। আমার কোনো কাজে কখনোই তো ওনার মাথা ব্যথা ছিল না, বরং যতদিন আমি তোমাদের মাথায় বোঝা ছিলাম ততদিন চাচি শুধু এটাই চেয়েছে কতদিনে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। আমি আগেও বলেছি, ফাহিম আবারও বলছি, আমার দাদুর দেয়া শেষ স্মৃতি এটা। আমি মরে যাব তবুও কারো কাছে এই জায়গা হস্তান্তর করব না। মিস্টার ইফাজ দীর্ঘশ্বাস ছাড়লেন। তিনি জানেন ফারহান তার সিদ্ধান্তে অটল। আফরা খাওয়ায় মগ্ন থাকলেও ক্ষীণ স্বরে ওদের কথাগুলো শুনতে পেয়েছে আবছা আবছা, কিন্তু ও সেদিকে কর্ণপাত করল না, কেননা মানুষের কথা লুকিয়ে শোনার মতো অভ্যাস ওর কখনোই ছিল না। মিস্টার ইফাজ মৃদুভাবে বললেন, আচ্ছা, তোমাকে আর চিন্তা করতে হবে না, আর কখনোই আমি বা ফাহিম এই বিষয়ের জন্য জোর দেব না, ঠিক আছে? এখন তাহলে আসো, নাস্তা করো। আমাদের নাস্তা করা শেষ, আফরা খাচ্ছে, তুমি পাশ দিয়ে বসে পড়ো। ঠিক আছে। ফারহান সোফা থেকে উঠে ডাইনিং টেবিলে বসে পড়ল আফরার পাশে। আফরা গোল গোল চোখ করে এক পলক তাকালো ফারহানের দিকে। মানুষটা নির্বিকার। মিসেস নাবিলা এবার মৌনতা বজায় রেখে খাবারের প্লেটে এগিয়ে দিল ফারহানকে। আফরা হঠাৎ ফারহানকে ফিসফিসিয়ে বলল, আপনার হাতের ব্যথা কমেছে মিস্টার কমরেড? ফারহান ভ্রু কুঁচকে তাকালো আফরার দিকে। আফরা উত্তর শোনার জন্য তাকিয়ে আছে ওর দিকে। ফারহান ঠোঁট চেপে মৃদু কণ্ঠে বলল, তুমি গতকাল আমার হাতে রক্ত দেখে যেরকম করছিলে, ব্যথা তো ভয় আগেই পালিয়ে গেছে, যাতে তোমার মুখোমুখি আর হতে না লাগে। ফারহানের ঠাট্টা ধরতে পেরে আফরা মুখ ফুলিয়ে আবারও খাওয়াতে মন দিল। ফারহান আলতো হাসলো এবার। মেয়েটার কিছু কিছু পাগলামি দেখলে ভালোই লাগে। হঠাৎ সদর দরজায় জোরে জোরে করাঘাতের জন্য সবাই ওদিকে নজর দিল। মিসেস নাবিলা ইলাকে বলল,
ইলা, দেখ তো কে এসেছে। দেখছি মা। বলেই ইলা গিয়ে দরজা খুলে দিল, কিন্তু ইলাকে সেই জায়গায় স্তব্ধ হয়ে থাকতে দেখে আশ্চর্য হয়ে গেল সবাই। মিস্টার ইফাজ বলল, কে এসেছে ইলা? পুলিশ বাবা। ইলা বলে উঠল তটস্থ গলায়। পুলিশের কিছু লোক এবার ঘরে প্রবেশ করে ফেললো অনুমতির অপেক্ষা না করে। হঠাৎ ঘরে পুলিশ বেশধরী লোকদের দেখে সবাই আশ্চর্য। মিসেস নাবিলা ভয় পেয়ে গিয়েছেন এদেরকে দেখে। ফাহিম এবার বলল, কি চাই আপনাদের? পুলিশের মধ্যে একজন বলে উঠল, ফারহান জুবাইদকে। আফরা কিছুই বুঝতে পারছে না এদের কার্যকলাপ। পুলিশ এবার ফারহানের কাছে হ্যান্ডকাফ এগিয়ে বলল, কংগ্রেস ফারহান জুবাইদ, ইউর আন্ডার অ্যারেস্ট। গতকাল কলেজে তোমার আঘাতে দুজন আহত হয়েছে। ডানপন্থী দল তোমার নামে মামলা দিয়েছে নির্বাচনের পরিবেশ উত্তপ্ত করার জন্য আর তাদের আহত করার জন্য। পুলিশ অফিসারের এই কথাটি বজ্রপাতের মতো বিক্ষোভ ঘটালো পুরো ঘরে। এতক্ষণের ব্যস্ততম পরিবার নিস্তব্ধ হয়ে গেল হঠাৎ। আফরা অবাক হয়ে তাকিয়ে আছে পুলিশি পোশাক পরা মানুষগুলোর দিকে। কথাগুলো হজম করতে কষ্ট হয়েছে অনেক। মিসেস নাবিলা ধিক্কার জানালেন এবার। ফারহানের উদ্দেশ্যে বললেন, আর কত কি করবে তুমি ফারহান? শেষ পর্যন্ত পুলিশ এসে পড়লো তোমায় গ্রেপ্তার করতে। বলি, মান সম্মান কি আমাদের একটুখানি রাখবে তুমি? ফারহান মিসেস নাবিলার কথা উড়িয়ে দিল তরঙ্গহীন ঢেউয়ের মতো। ওনার কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা নিতান্তই ব্যর্থতা। মিস্টার ইফাজ মৌনতা বজায় রাখলেন তখন। ফাহিম এগিয়ে বলল, কিন্তু অফিসার, গতকালকের সংঘর্ষের দোষ দুই পক্ষেরই ছিল। আপনি কিভাবে একপাক্ষিক হয়ে ওকে গ্রেপ্তার করতে পারবেন? সেসব থানা গিয়ে দেখা যাবে। আর তাছাড়া দোষ যদি ফারহানের না হয় তাহলে ও মামলা করেনি কেন? তাছাড়া এই জোয়ান ছেলের রক্তের তেজ অনেক বেশি। এর আগেও মামলা মোকদ্দমা রিপোর্টের জন্য কম ঘোরাঘুরি করেনি আদালত থানায়, কিন্তু রাজনৈতিক দাপট আর নিজের উন্নয়ন ব্যক্তিত্বের জন্য প্রত্যেকবারে ছাড় পেয়ে গেছে। এখন যেহেতু শরণ চেয়ারম্যান সাহেব নিজের লোকজন নিয়ে নামে মামলা দিয়েছে, এখন আমাদের কি করার? বলেই পুলিশ উদ্ভট একটা হাসি দিল। ফারহান এতক্ষণ চুপ ছিল, কিন্তু চেয়ারম্যান সাহেবের নাম শুনে বুঝতে বাকি রইল না যে ও একটি বিরাট চক্রান্তে ফেসে গেছে। ফারহান নিজের হাত মুঠো করে নিঃশ্বাস ফেলল কয়েকবার। এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে হবে। এখন 19 থেকে 20 হওয়া মানে বিশাল বড় একটা ধাক্কার মুখোমুখি হওয়া। ফারহান জানে সে একা মানুষ। তার এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী ছাড়া আর কোনো আপনজন নেই যে ওকে ঠিক এই মুহূর্তে সাহায্য করতে পারে। ফারহান ঠোঁট চেপে নিজের হাত এগিয়ে দিল এবার। পুলিশ হ্যান্ডকাফ পরিয়ে দিতেই আফরা বাধা দিয়ে বলল, উনি কি কোনো খুনির আসামি যে এইভাবে হ্যান্ডকাফ করেছেন? পুলিশ ভ্রু কুঁচকে তাকালো ওর দিকে। ফারহানও কিছুটা অবাক হলো আফরার ব্যবহারে, তাই অদ্ভুতভাবে সেও তাকালো মেয়েটার দিকে। আফরার কপালে ভাঁজ পড়া, ঠোঁট দুটো মৃদুভাবে নাড়িয়ে কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু পারছে না বাংলা ভাষার জটিলতার জন্য। আফরার প্রথম ভাষা ইংরেজি, তাই কোনো কিছু বলতে গেলে মাথায় চট করে ইংরেজি ভাষাগুলোই আসবে। বাংলা বলতে গেলে আগে ইংরেজি কথাটা গুছিয়ে নিতে হবে, তারপর ভাবের প্রসার ঘটবে। আফরার ক্ষেত্রে হয়তো বিষয়টি ঠিক তাই। পুলিশ তাই বিরক্ত হলো, বলে উঠল, আমাদেরকে আমাদের কাজ করতে দিন আপা। আপনার ঝামেলা হলে সসম্মানে থানায় আসুন। এখন আমরা গেলাম। পুলিশের কথা বাড়ালো না সেদিকে। ফারহানকে নিয়ে চলে গেল এখানকার কেন্দ্রীয় থানায়। আফরা বিস্মিত। এহেন অবস্থায় ওর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। এসব রাজনৈতিক জট, পুলিশ স্ট্রাইক, মারামারি, এ সকল দৃশ্যপট ওর কাছে নিতান্তই নতুন। বলতে গেলে শূন্য অভিজ্ঞতা এসব ব্যাপারে। এটা কি আদৌ ভালো কাজ নাকি মন্দ কাজ আফরা তা জানে না। শুধু এতটুকু জানে এখানে জীবনের ঝুঁকি অনেকটাই বেশি, আর সেই ঝুঁকি নিয়েছে ফারহান। বিষয়টা ভাবতেই বুকে চিনচিন ব্যথার উপদ্রব হলো আফরা আদৌ জানে না এই মানুষটার সাথে ওর যে অন্তর্নিহিত সম্পর্ক আছে সেটার নাম কি। তবে তার প্রাণ শঙ্কার কথাটা ভাবতেই ওর কেমন যেন ভয় জেগেছে মনে। পুরো ড্রয়িং রুম কেমন যেন নিস্তব্ধতায় ছেয়ে গেল। সদর দরজা খোলা থাকার কারণেই চা বাগানের উত্তাল হাওয়া আঁকড়ে ধরেছে সারা দেহে। মিস্টার ইফাজ, ইলা, ফাহিম, মিসেস নাবিলা কারোরই কোনো প্রতিক্রিয়া বোঝা যাচ্ছে না তেমন একটা। আফরা তাই অবাক হয়ে বলল,
আপনারা নিশ্চিন্ত হয়ে বসে আছেন কিভাবে সবাই? ফারহানকে একটা মিথ্যা মামলায় অ্যারেস্ট করে নিয়ে গেল, আপনারা কিছু করবেন না? ফাহিম কিছু বলতে যাবে তার আগেই মিসেস নাবিলা বলে উঠল, ওই নিজে এই রাস্তা নিয়েছে, বারবার না করেছিলাম। আমি বারবার না করেছিলাম যে ফারহান এই রাজনীতি জালে ফেসে যেও না, কিন্তু ফারহান বিন্দু মাত্র শুনেনি আমার কথা। উজাড় করে দিয়েছে নিজেকে রাজনীতি আর মানব সেবার জন্য। করো তবে মানব সেবা, যেদিকে নিজের জানের পর্যন্ত ঝুঁকি আছে। আফরা আগে ভাগেই বুঝেছে, আর যাই হোক মিসেস নাবিলা কখনোই ফারহানের পক্ষপাতিত্ব করবেন না। তাই সে কঠোর গলায় বলল, তাই এভাবে থানায় রেখে দিবেন ওকে? আঙ্কেল, আপনি তো কিছু একটা করুন। আফরাকে হঠাৎ এতটা উদ্বিগ্ন হতে দেখে অবাক হলেন মিস্টার ইফাজ। অল্প কয়েকদিনের পরিচিত একটা মানুষের জন্য আসলেই কেউ কি এতটা উদ্গ্রীব হতে পারে, কোনোরূপ কোনো অনুভূতি ছাড়া? বিষয়টা সন্দিহান নজরে দেখলেন তিনি, তবে বুঝতে দিলেন না। ধীর গলায় বললেন, আমি দেখছি বিষয়টা আফরা, তুমি উদ্বিগ্ন হবে না। আফরার দম বন্ধ লাগছে ঘরের ভেতর। ফারহানের বিপদশঙ্কা ওর মস্তিষ্কে চৌচির করে ফেলেছে। আপাতত কিছুক্ষণের জন্য হলেও কিছুটা শান্তির প্রয়োজন ওর। তাই ড্রয়িং রুম ত্যাগ করে একটু নিজেকে শান্ত করার জন্য চলে গেল বাংলো বাড়িটির পূর্ব প্রান্তে। মিস্টার ইফাজ মিসেস নাবিলাকে বললেন তার নিজ কাজ করার জন্য। ইলা চলে গেল নিজের রুমে। সোফায় শুধু বসে আছেন উনি আর ফাহিম। মিস্টার ইফাজ ব্যগ্রভাবে বললেন, ফাহিম, জি? ফারহানকে কেন গ্রেপ্তার করলো ওরা? মানে সংঘর্ষের কারণটা তুমি জানো? ফাহিম ব্যাপারগুলো বলার পর সন্দেহ আরও একটু হলো ওনার। ফাহান আর আফরা ওদের মধ্যে হয়তো খুব একটা সূক্ষ্ম একটা সম্পর্ক তৈরি হয়েছে, যার সম্পর্কে কেউ জানে না। মিস্টার ইফাজ নীরব রইল এতে। পরিস্থিতি বিগড়ে যাওয়ার আগে খুব ভালোভাবে বিষয়টা সামাল দিতে হবে। থানায় এক পুলিশ অফিসারের সামনে ফারহান নির্বিকারভাবে বসে আছে। এমন একটা ভাব করছে যেন থানায় আসা যাওয়াটা ওর কাছে কোনো ব্যাপারই না। পাশে সাব ইন্সপেক্টরের টেবিলের এক প্রান্তে সাধারণ মানুষের সাইন লেগে আছে রিপোর্ট জারি করার জন্য। কিন্তু সাব ইন্সপেক্টর সেদিকে ভ্রুক্ষেপ না করে মোবাইলে আজগুবি জিনিস করতে মগ্ন। ফারহান চেয়ারে একটু হেলে সেই সাব ইন্সপেক্টরের দিকে ঘাড় বাঁকিয়ে বলল, এই যে সাহেব, এটা মোবাইল চালানোর জায়গা নয়, আগে নিজের ডিউটি করুন। সাব ইন্সপেক্টর চরম বিরক্তি নিয়ে কিছু বলতে যাবে, দেখলো ফারহানের বরাবর টেবিলে বসা সিনিয়র অফিসার চোখ রাঙিয়ে তাকিয়ে আছে তার দিকে। একটা শুকনো ঢোক গিলল সাব ইন্সপেক্টর, তারপর মোবাইল রেখে নিজের ডিউটিতে মত্ত হয়ে গেল। ফারহানকে আর কিছু বলতে পারলো না সেই সিনিয়রের সামনে, না হলে এই ছেলের দফা রফা করে ফেলতো। সিনিয়র অফিসার ফারহানের তুখর সাহসিকতা দেখে অবাক না হয়ে পারছে না। সে এবার একটা সিগারেট ধরালো, ফারহানের উদ্দেশ্যে আরেকটা দিয়ে বলল, এই নাও নেতা সাহেব। আমি সিগারেট খাই না। ফারহানের গম্ভীর কণ্ঠ। সিনিয়র অফিসারের এক পলক মনে হলো এই যুবক হয়তো মজা করছে ওর সাথে। কেনা রাজনীতিবিদের কম বেশি সিগারেটে আসক্ত না দেখলেও সিগারেট একেবারে মুখে দেয় না সেটা অবিশ্বাস্য। তাই উনি বলে উঠলেন, দূর মিয়া, সিগারেট না খেয়ে মনের দুঃখ লুকাও কেনে? ফারহান একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল, বলে উঠল, গ্রেফতারের নাম করে এখানে নিয়ে এসেছেন কেন জানতে পারি? ফিচালো হাসি দিলেন অফিসার। সিগারেটের ধোঁয়াগুলো উড়িয়ে বলে উঠলেন, তখন না বললাম তোমাকে গ্রেপ্তার করার জন্য উপর থেকে নোটিশ আসছে? আসল কথাটা বলুন অফিসার। থমথমে গলায় বলল ফারহান। অফিসার এবার টেবিলে একটু ঝুঁকে এসে অদ্ভুত দৃষ্টি নিক্ষেপ করলো ফারহানের দিকে। মিহি স্বরে বলল, আমার কি তোমার থেকে কিছু চাওয়া আছে? আমার চাওয়া তো চেয়ারম্যান সাহেবের থেকে। সাহেব বলছে তোমাকে গ্রেপ্তার করতে আর যতক্ষণ থানা রাখতে, যতক্ষণ না তুমি হ্যাঁ না বলো। আর গতকাল তুমি যে কাজ করছো, আর 7টা মামলা দিয়ে তোমাকে জেলে ঢুকানো যাবে। তাই তো সাহেবের রাস্তা ফাঁকা। ফারহান আগে আন্দাজ করে নিয়েছিল এমন কিছু হওয়ার আশঙ্কা, তাই কোনোরূপ কোনো প্রতিক্রিয়া দেখালো না। তবে সে যে এক বিশাল চক্রান্তে ফেসেছে এটা ভালো করে বুঝতে পারছে ফারহান। এখন এগুলো খুব সাবধানতার সাথে পাড়ি দিতে হবে। পুলিশ অফিসার তাই জিজ্ঞেস করলেন, কি নেতা সাহেব, এত ভাবাভাবির কি আছে? চেয়ারম্যানকে হ্যাঁ বলে তাদের দলে ঢুকে গেলেই তো মিটে যাবে ঝামেলাটা। ওইসব দুর্নীতিবাজদের সাথে কাজ করার ইচ্ছে নেই আমার অফিসার। ওনাকে সসম্মানে না বলে দিন। ভেবে বলছো তো? একবার জেলে ঢুকলে সহজে কিন্তু কাজ ছাড়া পাবে না। মামলা কিন্তু বেশ কয়েকটা হয়ে গেছে তোমার নামে।
আপনাদের রিমান্ডে রাখার আগেই আমার লোকজন ছাড়িয়ে নিয়ে যাবে আমায়। আচ্ছা, দেখা যাবে। পুলিশ অফিসার রহস্যময়ী হাসি দিল বিনিময়ে। হয়তো ফারহানের আগাম বিপদ সম্পর্কে কিছুটা আভাস করতে পেরেছে। ফারহান সবার অগোচরে এবার একটা তপ্ত শ্বাস ছাড়ল। ওপর শক্ত সাপেক্ষ থাকলেও মনে চলছে তুমুল অস্থিরতা। কিছু একটা হতে চলেছে ওর ধারণা, হয়তো অনেক বড় কিছু। পরন্তু দুপুরে কেমন যেন এক ভ্যাবসা আভাস। পুরো শ্রীমঙ্গলের এই উত্তরগাঁও অঞ্চলটিতে অন্যান্য অঞ্চলের তুলনায় আর্দ্রতার সাথে উষ্ণতাও একটু বেশি। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। এমন একটা অসময়ে টেবিলে বসে রওশিন আনমনে বইয়ের পাতা উল্টাচ্ছে। ওর কেন যেন পড়াশোনা করতে ভালো লাগছে না মোটেও, কিন্তু মায়ের ভয়ে টেবিলে থেকে আর উঠতে পারল না ও। মা পাশের ঘরে ঘুমিয়ে আছে, তাই সেই ঘর টপকে টিভি ছাড়ার ভাবনাটাই ব্যর্থ রওশিনের কাছে। এ সময় বাবা বা ভাই বাসায় থাকলেও কাজ হয়ে যেত। বাবা ওয়াচ টাওয়ারে গিয়েছে কিছু কাজের জন্য, আর ভাই গিয়েছে ঢাকায়। রওশনের বড্ড ইচ্ছে ছিল বড় ভাইয়ের সাথে একদিন বাংলাদেশের প্রাণের শহর ঢাকায় ঘুরে আসবে, কিন্তু এই 18 বছরে একটা বারও যাওয়া হয়নি ওখানে। এই শ্রীমঙ্গলের উত্তরগাঁও থেকে শুরু করে তোরাবগঞ্জ বাজার, মৌলভীবাজার, কৌরাঞ্চর, রাতারগুলো, লাউছড়া উদ্যান, মেঘালয় সীমান্ত, দূর দূর এই সিলেট বিভাগ পর্যন্তই ওর যাওয়া আসাটা সীমাবদ্ধ ছিল। কিন্তু ভাই ঢাকায় গিয়েছে কিছু কোর্ট সংক্রান্ত কাজে, তাই আর যাওয়া হয়নি। এগুলো ভাবতে ভাবতেই রওশিন বইয়ের পাতায় মুখ ডোবালো আবার। এই অসময়ে হঠাৎ করে সদর দরজায় বেজে উঠল কলিং বেল। এ সময় সাধারণত কেউই আসে না বাড়িতে, তাই দরজায় কলিং বেল বেজে ওঠাতে অবাক না হয়ে পারল না। মাকে ডাকতে গিয়ে দেখলো মা গভীর ঘুমে ঘুমিয়ে আছে, তাই পা টিপে টিপে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কে এসেছেন? পরিচিত কণ্ঠ পেয়ে চোখজোড়া চিকচিক করে উঠল রওশিনের। আজ প্রায় 2-3 সপ্তাহ পর এই প্রিয় মানুষটার কণ্ঠ শুনেছে, যে মানুষটাকে দেখার জন্য ওর তৃষ্ণার্থ দৃষ্টি উসখুস করছিল। রওশিন তাই না ভেবে দ্রুত খুলে দিল কাঠের দরজাটি। ওর চোখে মুখে উৎফুল্লের রেশ ছিল। দরজা খুলতেই রওশিনকে দেখে বিনয়ী হাসি দিল ফাহিম, কিন্তু ফাহিমের পাশে অপরূপা সুন্দরী একটি মেয়েকে দেখে রওশনের প্রাণোচ্ছল মন নিমিষেই অন্ধকারে ছেয়ে গেল। মেয়েটির চেহারা বাঙালিয়াত্বের আংশিক ছাপ থাকলেও মনে হয় না সে বাঙালি। রওশিন দুজনের উদ্দেশ্যে মলিন হেসে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রত্যুত্তরে বলল ফাহিম। রওশিন ব্যস্ত হয়ে বলল, আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন কেন ভাইয়া? ভেতরে আসুন, আমি মাকে ডেকে নিয়ে আসছি। আফরা মিহি হেসে প্রবেশ করলো এই ছোট্ট বাড়িটিতে। ড্রয়িং রুমে কয়েকটি কাঠের সোফার পাশ দিয়ে সুসজ্জিতভাবে বেশ কয়েকটি পোর্ট্রেট রাখা, সবগুলোই এক কথায় অসাধারণ। রওশিন অল্প সময়ের ব্যবধানে ফাহিম আর ওই অপরিচিত মেয়েটির জন্য ফটাফট লেবুর শরবত নিয়ে আসলো। ফাহিমের কাছে রওশিনের এই জিনিসটাই বড্ড ভালো লাগে। মেয়েটি অল্প বয়সী হলেও বেশ গুণী আর সহজেই সব কাজ সামলে নিতে পারে। ফাহিম বলল, খালাম্মা কোথায়? এখন দুপুরের সময় তো, তাই ঘুমোচ্ছে। তাহলে তাকে ডাকতে হবে না, আমি এসেছিলাম তোমার ভাইয়ের কাছে, ওকে ডাক দাও তো। সাদ্দাফ ভাইয়া তো বাসায় নেই, ভাইয়া ঢাকা গিয়েছে কিছু জরুরি কাজের জন্য। কোনো দরকার ভাইয়া? মুখ কালো হয়ে গেল ফাহিমের, কেননা এ সময় ফাহানকে থানা থেকে নিয়ে আসার জন্য সাদাফকে খুব প্রয়োজন ছিল ওর। সাদাফ হলো ফাহিমের ছোট্টবেলার খুব কাছের একজন বন্ধু। সময় আর ব্যস্ততার ব্যবধানে দুজনের মধ্যে যোগাযোগ আগের তুলনায় কমে গিয়েছে, আর ওর কাছের বন্ধু একমাত্র ছোট বোন হলো রওশিন। কিশোর বয়সেই ফাহিম মানুষটির জন্য রওশিনের মনে এক প্রকার ভালো লাগা কাজ করত। রওশিনের ধারণা বড় হলে হয়তো এই অনুভূতিগুলো হাওয়ার ন্যায় চলে যাবে, কিন্তু দিন যতই এগুলো ততই যেন ভালো লাগাগুলো চক্রবৃদ্ধি হারে বেড়ে গিয়েছে। তবে ফাহিমের পাশে এত সুন্দরী একটি মেয়েকে দেখে বেশ খচখচানি হলো রওশিনের মনে। এক পর্যায়ে ধৈর্য হারা হয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া উনি কে? ফাহিম মিহি হেসে বলল, ও আমাদেরই একজন আত্মীয়, আফরা। আমেরিকা থেকে এসেছে সপ্তাহখানেক হলো। আফরা ঠোঁটে স্মিত হাসি ফুটিয়ে বলল, হ্যালো। হ্যালো আপু।
মিনমিনিয়ে হেসে বলল রওশিন। রওশিন বলতে বাধ্য যে আফরা স্বভাব সুলভে অত্যন্ত বিনয়ী ধরনের, অল্পতেই সহজে কাউকে আকৃষ্ট করার ক্ষমতা রাখে। তবে ফাহিমের সাথে আফরাকে দেখে বেশ হিংসে হলো রওশিনের, তবু বিষয়টা মনের মধ্যেই রেখে দিল। ফাহিম বলল, আমরা তাহলে এখন আসি রৌশিন। আসলে সাদাপের সাথে খুব প্রয়োজন ছিল দেখা করার, ও যেহেতু নেই তাই সময় নষ্ট করবো না, এখানে আমাদের এক জায়গায় যেতে হবে। রওশিন কিচ্ছু বলল না প্রত্যুত্তরে। ফাহিম আর আফরা এবার চলে গেল কেন্দ্রীয় থানার উদ্দেশ্যে। রওশিন তপ্ত শ্বাস ফেলে এবার দরজাটা হালকা লাগিয়ে দিয়ে পা বাড়ালো নিজের ঘরে। কথা অনুযায়ী ফারহান আসলেই রিমান্ড থেকে বের হলো সন্ধ্যা ঢলে যাওয়ার পর। পুলিশ এসে বলল, কংগ্রেস সাহেব, আপনার ছুটির সময় হয়েছে। ফারহান জানতো যে আজকের মধ্যেই ও ছাড়া পাবে, তবে এত দ্রুত যে ছাড়া পাবে তা ওর ধারণার বাহিরে ছিল। সাব্বির আর শামসু দুজনেই খুব ধীর স্থির মানুষ, কোনো কাজ করতে সারাদিন লাগিয়ে দেয়। সেদিকে ওদের এত দ্রুত পরিস্থিতি সামলে নেওয়াটা আসলেই অবাকের বিষয়। থানায় অফিসারের কাছে দাঁড়াতেই ও থমকে গেল, কেননা ফাহিম বসে আছে এখানে। ফারহানের কাছে এবার পরিষ্কার হলো ব্যাপারটা। কাজটা সাব্বির শামসু না, বরং ওর আপন চাচাতো ভাই ফাহিম করেছে। ফাহিমের সাথে ফারহানের চোখাচোখি হওয়ার পর সে বলল, জলদি বাসায় চলো। ফারহান কথা বাড়ালো না আর, ওখানে খাতায় নিজের একটা সই নিয়ে থানা থেকে বেরিয়ে গেল। মাগরিবের আজান দেওয়ার পর ঘুটঘুট করছে সারা পরিবেশ। থানার ঠিক দক্ষিণ পশ্চিম কোণের চা বাগান থেকে ছড়িয়ে পড়ছে ফুরফুরে চাঙা হাওয়া। দূর দূর মানুষ নেই বললেই চলে। রাস্তার একপাশে গভীর খাদটিকে দেখে মনে হচ্ছে এ যেন এক ভুতুড়ে কুয়ো। ফারহান ফাহিমের গাড়ির সামনে এগোতেই দেখল আফরাকে। আফরা গাড়ির এক কোণে ঠেস দিয়ে আনমনে মোবাইল স্ক্রল করতে মগ্ন। আর যাই হোক, এই জায়গাটিতে আফরাকে মোটেও আশা করেনি ফারহান, তাই তাজ্জব হয়ে জিজ্ঞেস করলো, আফরা এখানে কি করছে? আমি যে কারণে এসেছি ঠিক সে কারণে এসেছে। ফাহিম বলল প্রত্যুত্তরে। এই প্রথম ফারহানের পাষাণ হৃদয়ে একটা সূক্ষ্ম অনুভূতির জন্ম নিল মেয়েটার জন্য। বাইরের ফুরফুরে হাওয়াও যেন পুরো দমে বলছে, তুমি একা না ফারহান জুবায়ের, তোমার নিঃসঙ্গতা দূর করার জন্য এই আফরাই তোমার জন্য যথেষ্ট। গাড়ি নিজ গতিতে এগিয়ে যাচ্ছে নেলসন টি এস্টেটের উদ্দেশ্যে। বাহিরে ঘুটঘুটে অন্ধকার, সেই সাথে বহমান জোরালো বাতাস। সেই বাতাস নাকে টেনে নিলেই শরীরে এক অন্যরকম উন্মাদনায় ছেয়ে যায়। গাড়ির প্যাসেঞ্জার সিটে জানালা ঘেঁষে আফরা বসে বসেই বাতাস নাকে টেনে নিতে মগ্ন। কানে ইয়ারফোন গুজে রাখলেও সেখানে বাজতে থাকা গানগুলোতে ওর ধ্যান নেই। ফাহান গাড়ির ব্যাক মিরর দিয়ে আর চোখে পরখ করে নিল আফরাকে। ফাহিম ড্রাইভ করছে বিধায় ফাহানের নজর সে আর খেয়াল করল না। হাওয়ার তালে উড়ে চলেছে আফরার কালচে বাদামি চুল। সে দৃশ্য নিতান্ত সাধারণ মনে হলো ফারহানের কাছে তার হৃদয় ঘায়েল করার মতো এক দৃশ্য মনে হলো। আর সারা দিনটা পুলিশ কাস্টাডিতে পার হয়ে গেলেও সন্ধ্যায় এমন মনোরম দৃশ্য দেখে ওর ভালো লাগছে। এরকম অনুভূতি ওর জীবনের যেন প্রথম অনুভূতি। আফরা প্রথম ওর সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করলেও ফারহান ওর দিকে নজর দেয়নি কোনোভাবেও। কিন্তু এখন ওর মনে হচ্ছে কাজটি ভুল করেছে সে। এমন মায়াবী মেয়েটার প্রতি আদৌ কি দুর্বল না হয়ে পারা যায়? আফরা তখন নীরবতা কাটিয়ে ফাহিমকে জিজ্ঞেস করলো, ফাহিম, আগামীকাল আপনি ফ্রি আছেন? ফাহিম গাড়ি ড্রাইভ করতে করতেই ভাবলো কিছুক্ষণ, তারপর বলল, শিওর হয়ে বলতে পারছি না। কেন? আসলে গুগলে ওয়েদার চেক করে দেখলাম কাল বৃষ্টি হবে না, তাই আমি ভাবছিলাম এখানে কোথাও ফিশিং স্পটে যাওয়ার কথা আর কি। ফারহান হঠাৎ হেসে দিল আফরার কথায়, যেন মেয়েটা কোনো মজার কথা বলেছে। ফারহানের হঠাৎ হেসে ওঠাতে আফরা খানিকটা হকচকিয়ে যায়। একই সাথে বিস্মিত সে, কেননা গম্ভীর চরিত্রের এই সুপুরুষ যুবককে আফরা খুবই কম হাসতে দেখেছে। আর যদি দেখে থাকে সেটা অত্যন্ত সূক্ষ্ম হাসি। আফরা অপ্রস্তুত গলায় ফারহানকে জিজ্ঞেস করলো, হাসছেন কেন? আমি কি আদৌ হাসার মতো কোনো কথা বলেছি? কান্না করার মতো তো কোনো কথা বলেননি। ফারহান বিদ্রুপ করে বলে উঠল। ফাহিম গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে কোনো মতে আফরার কথায় নিজের হাসি চাপিয়ে রেখেছে। এসব দৃশ্য দেখে আফরা মুখ বাঁকালো ফারহানের উদ্দেশ্যে। ছেলেটার হাসি দেখে রীতিমতো ওর গা জ্বলে যাচ্ছে। ফারহান হাসি থামিয়ে তপ্ত শ্বাস ছাড়ল এখন। তারপর একটু পেছনে ঘুরে বলল, এটা বাংলাদেশ আফরা, আপনাদের আমেরিকা না।
এখানে খাল বিল নদী হাওর সব কিছুই আস্ত একটা ফিশিং স্পট। তাই আপনি যদি মনে করে থাকেন আমেরিকার মতো এখানে আলাদা আলাদা ফিশিং স্পট আছে, স্পট ছাড়া অন্য কোথাও ফিশিং করলে জরিমানা করবে, সেটা নিতান্তই ভুল ধারণা। তবে প্রাইভেট প্রপার্টিগুলোতে অবশ্যই আপনি পারমিশন ছাড়া ফিশিং করতে পারবেন না। আফরা ছোট্ট করে প্রত্যুত্তর দিল। বাহিরে ইতিমধ্যে ঝিরে ঝিরে বৃষ্টি শুরু হয়েছে, তবে টিলার মাঝপথ দিয়ে পথগুলো অতিক্রম করা যাচ্ছে বিধায় তেমন একটা বৃষ্টিকণার শব্দ পাওয়া গেল না। এমত অবস্থায় হঠাৎ গাড়ির ডেকে ক্রিং ক্রিং করে বেজে উঠল ফারহানের ফোন। স্ক্রিনে নিজাম সাহেবের নামটি দেখে বুঝতে বাকি রইল না কেন উনি ফোন দিয়েছেন। ফারহান সেটা রিসিভ করার চেষ্টা করতে বাধা দিল ফাহিম। বলল, আগামী 1 সপ্তাহ এসব পলিটিক্স থেকে দূরে থাকো ফারহান, নাহলে হিতে বিপরীত হতে পারে। আমি কখনোই চাইবো না এসবের জন্য তোমার কোনোরূপ ক্ষতি হোক। ফাহান মৌনতা বজায় রাখলো এবার। এই প্রথমবার ফাহিমের কথায় ওর সায় দিতে ইচ্ছা করছে, তাই সে আর ফোনটি ধরল না। ফাহিম আবারও বলল, নিজাম সাহেবকে টেক্সট করো, কিছুদিন তুমি পার্টি অফিসে যাবে না, তারপর ফোন সুইচ অফ করে ফেলবে। ফাহান তপ্ত শ্বাস ফেলে ফাহিমের কথা মতো তাই করল। তারপর মোবাইলটা পকেটে গুজে বাহিরের নিশি দৃশ্যে মনোনিবেশ করলো। একা বড় হতে হতে সে ভুলেই গিয়েছে নিজেকে সময় দেওয়ার কথা। এখন তাই নিজেকে কিন্তু সময় দিতে হবে ফারহানের। কমরেড ফাহান নামটিকে ভুলে একজন সাধারণ মানুষের মতো পৃথিবী বিচরণ করবে। বাহিরে ঝিরে ঝিরে বৃষ্টি হলেও প্রতিবারই সার্কিট হাউস থেকে বিদ্যুৎ কেটে দেয় রওশনদের বাসায়। এখন হয়েছেটা ঠিক তাই। সন্ধ্যার দমকা বাতাসের পর যেই যা ঝিরে ঝিরে বৃষ্টি শুরু হলো, অমনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল বাড়ির। ওর মা রীতিমতো বাবার উদ্দেশ্যে রান্নাঘর থেকে উচ্চস্বরে কথা বলা শুরু করেছে, যাতে বাবা দ্রুত পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে পারে। কিন্তু ওর বাবার সব সময় এই সকল কাজের প্রতি উদাসীনতা। সাদাফও নেই যে কাজটুকু সামলে নিতে পারবে। রওশন বুঝে নিল বৃষ্টি না কমলে আজ বিদ্যুৎ আসবে না, তাই অগত্যায় বই রেখে কুপিবাতি জ্বালালো মেয়েটি। রওশনের মাথা টনটন করছে ব্যথায়। যখন মেয়েটি অতিরিক্ত চিন্তায় মগ্ন হয়ে পড়ে তখনই মাথাটা প্রচণ্ড ব্যথা করে। আজকের চিন্তার মূল বিষয় হলো আফরা নামের সেই মেয়েটি। রওশনের সদ্য প্রাপ্তবয়স্ক মনে যেন ফাহিমের সাথে আফরাকে কোনো মতেই মেনে নিতে পারছে না। কেন যেন মনে হচ্ছে সেই বিদেশিনী রমণী ফাহিম ভাইকে ওর হৃদগহীন থেকে ছিনিয়ে নিয়ে যাবে। কিন্তু এটা কি আসলেই সম্ভব? যদি সেই মেয়ের জায়গায় অন্য কেউ হতো তবেও রোশিন তাকে সহ্য করতে পারত না। হঠাৎ রান্নাঘর থেকে রোশিনের মা ডাক দিল, অমন আধারে বসে বসে তুই করছিসটা কি? রোশিন, ভাত খেতে আয়। আজ খাবো না মা, খেতে ইচ্ছে করছে না। পরে ওর মা এসে অনেক জোরাজোরি করলো খাওয়ার জন্য, কিন্তু রৌশিন নির্বিকার। কথায় আছে না, মন খারাপ হলে কিছুই ভালো লাগে না। মেয়েটার ঠিক অমন অবস্থায় হয়েছে। মা চলে যাওয়ার পর রৌশিন বিছানায় শুয়ে পড়ল জানালার কপাট খুলে। বাতাসের দাপটে বৃষ্টির বিন্দু বিন্দু পানি ও শরীর শীতল করে তুলছে। চোখে মুখে ইতিমধ্যে ঘুম ভর করেছিল ওর, কিন্তু সেই ঘুম নিমিষেই উবে গেল বালিশের নিচে থাকা মোবাইলের কাঁপুনিতে। রওশন স্ক্রিনে দুর্বলভাবে তাকিয়ে দেখল ওর প্রাণ প্রিয় সহপাঠী ইলার নাম। চোখ মুখ রীতিমতো চকচক করে উঠছে ওর। আগ্রহী হয়ে রিসিভ করে জিজ্ঞেস করলো, কেমন আছিস রিলা? কেমন আর থাকবো, তুই তো বলেই গেছিস আমায়। আর সামনে পরীক্ষা, ওটা আমিও জানি। তাই বলে কি আমার আর মারুফের সাথে একটুও যোগাযোগ রাখবি না তুই সেমরে? রওশন হেসে দিল ইলার কথায়, তারপর বিদ্রুপ করে বলল, তুইও তো আমায় কল দিতে পারতি। ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম, মেয়ে তো আবার সাব্বির ভাইয়ের সাথে প্রেম শুরু করেছে। আশেপাশের খবর রাখার সময় কই? ও আস্তে কথা বল, আন্টি শুনলে কি ভাববে? ধুর, আম্মু আশেপাশে থাকলে কি এভাবে কথা বলতাম? তাও ঠিক। আচ্ছা নাবিলা আন্টি, ইফাস আঙ্কেল কেমন আছে? ওই তো ভালো। আর ফাহিম ভাই? আমতা আমতা করে শেষে প্রশ্ন করেই ফেলল রওশন। যদিও ইলা রওশনের খুব কাছের একজন, তবুও এই কৈশোরকালের অনুভূতিটা কখনোই ইলাকে বলেনি সে। ইলা স্বাভাবিকভাবেই বলল,
ভাইয়ার তো হসপিটালে ডিউটি থাকে বেশিরভাগ সময়, তবে আফরা আপু আসার পর তার একটু সময় দিতে হয়, না হলে ফারহান ভাইয়া যে আপু তো ভয় পেয়ে দৌড়ে পালাবে। মৌনতা কাটালো রোশনি, কেননা আফরার কথা শোনার পর ওর মুখ নিমিশেই অন্ধকার হয়ে গিয়েছে। হিলা এবার বলল, আচ্ছা এবার রাখি দোস্ত, তোর সাব্বির দুলা ভাই কল দিয়েছে। মহাশয়ের কল না ধরলে রাত বিরাতে আমার বাসার সামনে হামলা পড়বে। কাল কলেজে কথা বলবানে। আচ্ছা ঠিক আছে। কল কেটে ওপরে সিলিং ঝুলন্ত অচল ফ্যানটির দিকে তাকিয়ে রইল রৌশন। স্থির করলো আগামীকাল দেখা করবে সে ফাহিমের সাথে। স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।